এটা সত্যি দুর্ভাগ্যজনক। ফলে মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী রোগটা ধরেছেন, আশা করব সেই রোগ অনুযায়ী চিকিৎসা শুরু হবে, তা নইলে মানে রোগীর মরে যেতে আর সময় লাগে না। কিচ্ছু হয়নি, নাথিং। কিছু জায়গায় আবার বাড়ি তুলেছে, ওগুলো টাকা পয়সা তোলার জন্য, ওগুলো পার্সেন্টেজ খেয়েছে, বাকি কিচ্ছু হয়। কিন্তু কি দাঁড়ালো, সে বাবা হয়েছে, ঠাকুরদা হয়েছে, তারপরে সে ছাত্র নেতা থেকে গেছে। প্রকৃত ছাত্ররা তারা কেউ ইউনিয়নে যেত না, বাপ ঠাকুরদা হয়ে গেছে, তার বাড়িতে নাতি আছে, সে এখানে ছাত্র রাজনীতি করতো। ফলে এই অবস্থা দাঁড়িয়েছে। প্রথম সর্বনাশটি করে গিয়েছিল সিপিএম এর আমলে। টু বি মোর স্পেসিফিক, শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী ছিলেন সুদর্শন রায়চৌধুরী। সুদর্শন রায় আমলে কীর্তিটি উনি করে দিয়ে চলে গিয়েছিলেন। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আমরা দেখলাম আমাদের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি আমাদের যে উচ্চশিক্ষা দপ্তর তার যে কি হাল সেটা নিয়ে গতকাল আমরা দেখলাম বিধানসভায় তিনি মন্তব্য করেছেন, এবং তিনি যে যে পয়েন্টগুলো বলছেন তার মধ্যে অন্যতম হচ্ছে পোকায় খাওয়া উচ্চশিক্ষা দপ্তর হাতে পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। কি বলবেন? আপনিও তো অধ্যাপনা করেন। কথা বলি, সেটা হচ্ছে উনি রোগটা ঠিকই ধরেছেন, খুব ভালোভাবেই ধরেছেন। গত প্রায় 38 বছর ধরে রন্ধ্রে রন্ধ্রে আমি উপলব্ধি করেছি অধ্যাপনা করার সূত্রে। প্রায় 39 বছর আমার অধ্যাপনা হয়ে গেছে। আমি একদম বাম আমল থেকে পরিষ্কার এই তৃণমূল আমল পর্যন্ত লক্ষ্য করেছি কিভাবে শিক্ষাকে নিয়ে, বিশেষত উচ্চ শিক্ষাকে নিয়ে একটা সরকার বা দুটো সরকার ছেলে খেলা করতে পারে, কিভাবে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে পারে। আমাদের এক সময়কার খুব নামী উচ্চ শিক্ষা পশ্চিম বাংলার, গোটা পৃথিবীর মানুষজনের কাছে উচ্চ শিক্ষিত বাঙালির কি কদর ছিল। এখানকার অধ্যাপক, এখানকার আইনজীবী, এখানকার ডাক্তার, এখানকার ইঞ্জিনিয়ার, গোটা ভারতের মানুষ পুজো করতো তাদের। আজকে তারা কিভাবে মানে কি বলবো ঠাট্টার একটা সামগ্রীতে পরিণত হয়েছে, এটা সত্যি দুর্ভাগ্যজনক। ফলে মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী রোগটা ধরেছেন, আশা করব সেই রোগ অনুযায়ী চিকিৎসা শুরু হবে, তা নইলে মানে রোগীর মরে যেতে আর সময় লাগবে না। সেই সঙ্গে তিনি কয়েকটি প্রায় 10টি কলেজে মানে বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, তাদের বেহাল অবস্থার কথাও তিনি বললেন। যে যেমন আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং হিল ইউনিভার্সিটি, যার ছাত্র সংখ্যা 39 জন, যেখানে হচ্ছে তার অবস্থান হচ্ছে একটি আইআইটি কলেজের মধ্যে, যেখানে বিদ্যুৎ নেই, এমনকি যাওয়ার রাস্তাও নেই। কি বলবেন? ওটা আইটিআই কলেজের মধ্যে, ওখানে আইআইটি নেই, ওখানে আইটিআই কলেজ আছে। আরে আগে করেছে কি, একটা ফাঁকা জায়গা পেলে একটা ইউনিভার্সিটি খুলে দিয়েছে। এক সময় সিনিয়র টিচাররা ভয়ের চোটে বিকাশ ভবনের ধারে কাছে যেত না, ধরে না ভাইস চ্যান্সেলর বানিয়ে দেয়। ফলে প্রত্যেকেই একটা আতঙ্কের মধ্যে ছিল। এত কটা ইউনিভার্সিটি খুলেছে, তার না আছে কোনো জায়গা, না কোনো পরিকাঠামো, না হয়েছে শিক্ষক নিয়োগ, না কিছু। যা খুশি তাই করে গেছে। তো বিভিন্ন কলেজগুলোকে তার পরিকাঠামো উন্নয়ন ছাড়া ইউনিভার্সিটি বানিয়ে ফেলেছে। ফলে সেগুলো কলেজই থেকে গেছে, কিন্তু ইউনিভার্সিটির কাজ চলছে ওখানে। আর সবচেয়ে বড় ধরা যাক গ্রিন ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি বলে করছে তারকেশ্বরে, সেই ইউনিভার্সিটি একটা শিক্ষক নিয়োগ হয়েছে, হয়নি। হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি একটা শিক্ষক নিয়োগ হয়েছে, হয়নি। এইভাবে অধিকাংশ না, কিচ্ছু হয়নি, নাথিং। কিছু জায়গায় আবার বাড়ি তুলেছে, ওগুলো টাকা পয়সা তোলার জন্য, ওগুলো পার্সেন্টেজ খেয়েছে, বাকি কিচ্ছু হয়নি। কোথাও ভাইস চ্যান্সেলর নিয়োগ করেছে, কোথাও সেটাও হয়নি। ফলে সব মিলিয়ে এই ইউনিভার্সিটিগুলো যেন একটা ছেলে খেলার আরে এগুলো ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। এখনকার নতুন নিয়মে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা কলেজে 4 বছর থাকবে, ইউনিভার্সিটিতে 1 বছর থাকবে। কলেজের পরিকাঠামো দেখলে আরো চোখ দিয়ে জল আসবে। অনেক কলেজে ফুল টাইম একটাও ভ্যাকেন্সি নেই, কলেজ ডিপার্টমেন্ট চলছে, 4 বছর ধরে ছেলেমেয়েরা সেখানে পড়বে। সেখানে 4th ইয়ারে গিয়ে তারা করবে, মানে 8th সেমিস্টারে গিয়ে তারা দেবে, ডিসার্টেশন পেপার তৈরি করবে। এই অবস্থায় পশ্চিমবাংলা দাঁড় করিয়ে দিয়ে চলে গেছে, প্রথমে সিপিএম, তারপরে ওই তৃণমূল। ফলে একেবারে ওভারঅলিং যাকে বলে, সেটা না করলে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা একদম বাঁচবে না। ইউনিয়ন রুম নিয়ে তো আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য উনি তুলে ধরেছেন। দেখো, তোমার সামনে তো খুব খারাপ কিছু বলতে পারছি না। অধ্যাপনা করে ইউনিয়ন রুমে যা যা পাওয়া যাচ্ছে, সে আর কোনো ভদ্র সমাজে পাওয়া যায় না। কিছু কিছু জায়গায় পাওয়া গেছে, অস্ত্র তো পাওয়াই গেছে, আরো অনেক কিছু পাওয়া গেছে যেগুলো ছাত্রদের ব্যবহার করার কথা না। কোত্থেকে এলো আমি জানি না। দ্বিতীয় কথা, ইউনিয়ন রুমগুলোতে কি হতো, ছাত্র কারা, ইউনিয়নে যে কনসেপ্টটা এসেছিল কি করতে, ছাত্ররা তারা যাতে বাইরের রাজনীতিটাও ভালো করে বোঝে। কারণ যদি ছাত্ররা রাজনীতি না করে, তাহলে এই কানকাটা গালকাটাদের হাতে রাজনীতিটা চলে যাবে। কিন্তু কি দাঁড়ালো, সে বাবা হয়েছে, ঠাকুরদা হয়েছে, তারপরে সে ছাত্র নেতা থেকে গেছে।
প্রকৃত ছাত্ররা তারা কেউ ইউনিয়নে যেত না, বাপ ঠাকুরদা হয়ে গেছে, তার বাড়িতে নাতি আছে, সে এখানে ছাত্র রাজনীতি করতো। ফলে এই অবস্থা দাঁড়িয়েছে, ইউনিয়ন দখল করে রাখতো, যেখানে যা খুশি তাই হতো অনেক অধিকাংশ কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়ে। এগুলো হয় নাকি? এখন একটা বিশ্ববিদ্যালয়ে লেখা হয় যে ভারতীয় সাম্রাজ্যবাদ কাশ্মীর থেকে হাত গুটাও, এরা ছাত্র নাকি? দেশ বিরোধীর আড্ডাখানা কিছু জায়গায় তৈরি হয়েছে, এগুলোকে অবিলম্বে বন্ধ করার দরকার আছে। সেই সঙ্গে উনি বলেছেন যে যে যারা অস্থায়ী শিক্ষক যারা পড়ান এখন বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিতে, তাদের যে ইউজিসি গাইডলাইন সেই অনুযায়ী তাদের যদি যোগ্যতা বা তারা সেই মানদণ্ডে পাশ করে। বুঝেছি, প্রশ্ন করতে হয় না, আমি খুব ভালো জানি এটা, এই জিনিসটা অনেকদিন জানি। অধ্যাপক সংগঠন তো আজকে করছেন, হাতের তালুটা যেরকম চিনি, গোটা শিক্ষা ব্যবস্থাটাকে আমি চিনি সেই রকম। এই প্রথম সর্বনাশটি করে গিয়েছিল সিপিএম এর আমলে। টু বি মোর স্পেসিফিক, শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী ছিলেন সুদর্শন রায়চৌধুরী। সুদর্শন রায়ের আমলে কীর্তিটি উনি করে দিয়ে চলে গিয়েছিলেন। উনি পৃথিবী থেকে চলে গেছেন, নিন্দাবন্ধ করবো না, কিন্তু এর জন্য প্রথম দায়ী উনি। হঠাৎ করে তার মাথায় এলো যারা পার্ট টাইম করছে তাদের এক ধরনের চাকরি স্থিরতা করে দেবো এবং সরকার থেকে মাইনে দেবো। আমি সুদর্শন দাকে পার্সোনালি বলেছিলাম, আপনি যাদের দিয়ে ক্লাস নেওয়াচ্ছেন তাদের একটা বড় অংশের ইউজিসি কোয়ালিফিকেশন নেই। 1973-তে ইউজিসি যখন প্রথম অল ইন্ডিয়া স্কেল চালু করে, এই যে আমরা অধ্যাপনা করি, আমরা কিন্তু কোনো স্টেট স্কেলে থাকি না, আমাদের স্কেলটা ঘোষণা করে ইউজিসি, রাজ্য ওটাকে মেনে নিয়ে এফেক্ট দেয় এবং তার প্রথম 5 বছর ইউজিসি তার 50% টাকা দিয়ে দেয়। আগে 80 দিত, এখন 50 দেয়। ইউজিসি তাই বলে দিয়েছে যে ইউজিসি যে কোয়ালিফিকেশন করেছে তার নিচে নিয়োগ করা যাবে না। বাম আমলে প্রচুর হয়েছে সেগুলো। এবং যাওয়ার আগে 2010 সালে, 11 সালে হেরে গেল, 2010 সালে সিপিএম তাদের হঠাৎ করেই চাকরি একটা স্থিরতা রেখে দিয়ে চলে গেল। পার্ট টাইম কিন্তু 60 বছর, সিডব্লিউটিটি 60 বছর চাকরি করবে, মানে একদম সোনার পাথর বাটি বানিয়ে দিয়ে গেছে। তাদের যোগ্যতাও দেখা হয়নি, যোগ্যতা তো ছিলই না, ইউজিসি যা যা নিয়ম কানুন কিচ্ছু মানেনি। ফলে তাদের এই বাড়িতে হয়তো বসে আছে, বাড়ির বউ কি করবে, এমএ পাস করে চায় একটা পড়িয়ে দিয়ে যা, এই সব করা হয়েছে। এই সরকার এসে তৃণমূল সরকার একটা অদ্ভুত কাজ করলো, হঠাৎ করে পার্মানেন্ট শিক্ষক দেবে না বলে করলো কি, স্টেট এডেড কলেজ টিচার স্যাক্ট। ওই জায়গায় যদি পার্মানেন্ট শিক্ষক নিয়োগ করা হতো তাহলে কিন্তু কলেজগুলো ঠিকঠাক চলতো। স্যাক্ট নিয়োগ করা হলো। আরেকটা কি করলো ভালো করে শোনো, স্যাক্ট 1 অ্যান্ড স্যাক্ট 2। স্যাক্ট 1 যাদের ইউজিসি কোয়ালিফিকেশন রয়েছে, স্যাক্ট 2-তে বলা হচ্ছে দোজ হু ডু নট হ্যাভ ইউজিসি কোয়ালিফিকেশন। আচ্ছা, ইউজিসি কোয়ালিফিকেশন নেই, তুমি তাকে কলেজে রেখেছো কেন, ক্লাস করাচ্ছ কেন? এগুলো প্রত্যেকটা যদি আদালতের বিচার্য হয় কি হবে বলো দেখি, কি হবে এগুলো? ফলে যা খুশি তাই বিশৃঙ্খলায় ভর্তি করে দিয়ে চলে গেছে। না, একটা কলেজ আছে তার 2 কিলোমিটারের মধ্যে আরেকটা কলেজ, একটা ইউনিভার্সিটি আছে তার 1.5 কিলোমিটারের মধ্যে আরেকটা ইউনিভার্সিটি। কোনো কলেজ ছিল তাকে রাতারাতি একটা ইউনিভার্সিটি বানিয়ে দিল, কোথাও ভাড়া বাড়িতে, কোথাও তার রাস্তা খুঁজে পাওয়া যায় না। সব মিলিয়ে যতটা মেস বানানো সম্ভব প্রথমে সিপিএম করেছিল, সিপিএম ওটা অনিলায়ন করেছিল। ওই রাইটার্স ইয়েতে বসে অনিল বিশ্বাস তিনি কন্ট্রোল করতেন, ওই জন্য অনিলায়ন বলতো। আর যত সব নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা সব ইউনিভার্সিটিতে ঢুকে পড়তো, এ নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। চাইলে আমি নাম সব একে একে দিয়ে দেবো, কোন নেতা মন্ত্রীর ছেলেমেয়েরা সব ঢুকেছে, সমস্ত কোয়ালিফিকেশন, অনেক ভালো ছেলে মেয়েকে টপকে তারা ঢুকেছে সিপিএম এর আমলে, সেটাও আমি জানি, বললে অনেক কথা বলতে পারি, আমার কাছে রয়েছে। আর তৃণমূলের আমলটা আমি ধরি না, এই উন্মাদ মূর্খের দল, ওরা যা পেরেছে তাই করেছে, ফলে উচ্চশিক্ষা ব্যবস্থাটাকেই নষ্ট করে দিয়েছে। স্যার, এই যে স্কলারশিপের যে সিস্টেম বলা হচ্ছে, যারা পৃথিবীর 100টা ইউনিভার্সিটির মধ্যে যারা চান্স পাবে তাদের স্কলারশিপ দেওয়া হবে, এবং সেই সঙ্গে মেয়েদের স্কলারশিপ তার একটা ভাগ করে দেওয়া হয়েছে। যেখানে আগে এককালীন 50,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, সেখানে বলা হচ্ছে প্রথমে এন্ট্রি করলে 15,000 টাকা, তারপর মিড সেমিস্টারের পাস করলে তারপরে আপনার 10,000 টাকা, এবং শেষে 4th সেমিস্টার পাস করে তার সার্টিফিকেট দিলে তারপর 25,000 টাকা, এইভাবে 50,000 টাকা দেওয়া হবে। তার কারণ হচ্ছে যাতে পুরো তারা পড়াশোনাটা কমপ্লিট করতে পারে। এটা ঠিকই করেছেন, তার কারণ হচ্ছে কন্যাশ্রী বা এসব দেখেছি তো, টাকাটার জন্য অনেকে ভর্তি হয়, কিন্তু টাকার জন্য যেন ভর্তি না হয় কেউ, সেইটাকে অ্যাসিওর করা হচ্ছে। যাতে মহিলাদের এটা দেওয়া হচ্ছে কেন, মহিলাদের অনেক সমস্যা লড়াই করে তাদের তো একটা জায়গায় পৌঁছতে হয়, এবং এই টাকাটা পেলে তাদের একটু সুবিধা হয়। ফলে এইটা ভাগ করে দিলে এন্ট্রি পয়েন্টে একটা, কিছুদিন পরে আরেকটা, কোর্স শেষ করলে আরেকটা, এটা হলে হবে কি তার কোর্সটা শেষ করার দিকে নজর দেবে
এটা খুব ভালো কাজই করেছেন, অত্যন্ত মানে ভালো সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে আমরা যেটা জানি, উনি আরেকটি তথ্য দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে প্রায় 76টা স্কিম, যেটা হচ্ছে বিগত সরকার তার মধ্যে জয়েন করেনি। তার একমাত্র কারণ তার নামের আগে নাকি পিএম লেখা ছিল, কিন্তু এখন বর্তমান সরকার ধীরে ধীরে তার মধ্যে নিজেদেরকে জয়েন করছেন। কি বলবেন? না তো ঠিকই তো, তার কারণ আগে মুখ্যমন্ত্রী তো পিএম এর নাম শুনলে ওনার মাথা খারাপ হয়ে যেত, উনি একেবারে বোধহয় ওনার কোনো মানে সমস্যা দেখা দিত পিএম এর নাম শুনলেই। পিএম আছেন বলেই, তার না ছবি থাকবে বলে আয়ুষ্মান ভারত মানেনি। অর্থাৎ উচ্চশিক্ষা বা শিক্ষাক্ষেত্রে 76টা মানবে না, 176 হলেও মানতো না। মানে আমরা যাদের শাসনে ছিলাম তারা তো ওই রকমই ছিল, বলে ওসব বলে আর লাভ নেই। এখন আমরা প্রত্যেকটা মানবো, সেটা কিন্তু আমাদের এ রাজ্যের ছেলেমেয়েদের পক্ষে সুবিধে। ধরা যাক, এই যে আরেকটা কথা যেটা একটু আগে আমি হয়তো মিস করে গেলাম, 100টার যে টপ ইউনিভার্সিটি থেকে কেউ যদি পায়, রাজ্য তাকে স্কলারশিপ দেবে। কেন দেবে? কারণ এর ফলে ছেলেমেয়েদের মধ্যে একটা আগ্রহ জাগবে, আমি ওই রকম ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করব, রাজ্য আমার পাশে আছে, তাতে আমার শিক্ষার তো উন্নতি হবে। এগুলোই আমি মনে করি, ওগুলো নিঃসন্দেহে অত্যন্ত ভালো সিদ্ধান্ত। এবং শেষ আপনাকে মানে শেষ তথ্য উনি বলছেন যে রাজনীতিবিহীন ক্যাম্পাস এর কথা বলেছেন শিক্ষামন্ত্রী। একদম ঠিকই বলেছেন, যা চলছিল সেটা মানা যায় না, দলীয় রাজনীতি ক্যাম্পাসে চলবে না। আমি মনে করি ছাত্রদের উচিত অবশ্যই রাজনীতির খবর তারা রাখবে, কিন্তু ক্যাম্পাসের মধ্যে নয়। ছাত্ররা রাজনৈতিক দলে যখন তারা নিজের পায়ে দাঁড়াবে, রাজনৈতিক দলে ঢুকুক। শিক্ষিত মানুষ যদি রাজনৈতিক দলে না ঢোকে, কি হয় তার প্রমাণ হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা চাইছি না যে তৃণমূল কংগ্রেসের মতো দল কোনো ক্ষমতায় আসুক। অশিক্ষিতরা ক্ষমতায় এলে কি হয় সেটা তৃণমূল দেখিয়ে দিয়েছে, আমরা ওটা চাইছি না। আমরা চাই যে শিক্ষিতরা রাজনীতিতে আসুক, কিন্তু ক্যাম্পাসটা দলীয় রাজনীতির জায়গা নয়, ওটা পড়াশুনোর জায়গা। ভালো করে ভেবে দেখো তো, বিদ্যাসাগর কলেজ যে কলেজ প্রতিষ্ঠা করেছিল, চারুচন্দ্র কলেজ যারা প্রতিষ্ঠা করেছিল, আশুতোষ কলেজ যারা প্রতিষ্ঠা করেছিল, কলকাতা বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছিল, ওই আশুতোষ মুখার্জির পরিবার নিজের বহু সম্পত্তি কলকাতা বিশ্ববিদ্যালয়কে দিয়ে দিয়েছে। কারণ একটাই, তারা চেয়েছিল ছেলেমেয়েরা পড়াশুনো করবে, ওখানে রাজনীতি হওয়ার জন্য দিয়েছিল, সে তো দেয়নি। ফলে আলটিমেটলি আমাদের দেখতে হবে যাতে ক্যাম্পাসটা রাজনীতির লড়াইয়ের ক্ষেত্র না হয়ে ওঠে। আমরা ছাত্রছাত্রী বা পরবর্তীকালে রাজনীতি করুক না, আপত্তি কিছু নেই, কিন্তু ক্যাম্পাস হবে রাজনীতিহীন।